তোমরা অনেক সময় অনেক বেশি চিন্তা করতে থাকো যে আমি তো অনেক পড়ি কিন্তু সেই তুলনায় আমি কেন ভালো করতে পারি না। আবার অনেকে থাকে যে সারা দিন রাত চেষ্টা করো ভালো করে পড়ার, সারা দিন রাত পড়ার টেবিলে বসে থাকো, কিন্তু পরীক্ষার সময় দেখা যায় মন মতো রেজাল্টটা হয় না, বা এক্সাম হলে গিয়ে মনে হয় যা পড়েছি সব ভুলে গিয়েছি। এত হার্ড ওয়ার্ক করার পর যদি ভালো একটা আউটপুট না আসে তাহলে কিন্তু সবারই মন খারাপ হয়, এবং আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের সাথে কেন এটা হয়। আমরা তো অনেক বেশি পড়ি, তারপরে আমাদের সাথে কেন এটা হচ্ছে, তাহলে মনে হয় আমাদের লাকটাই খারাপ। এই ভুল ধারণাটা তোমাদের মন থেকে বের করে দিতে এবং তোমাদের মনের মধ্যে আরো বেশি কারেজ দিতে আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্সের কথা, যেগুলো ফলো করলে তোমরা অনেক বেশি হার্ডওয়ার্ক না করেও অনেক স্মার্ট ওয়েতে স্টাডি করে অল্প সময়ে অনেক ইফেক্টিভ রেজাল্ট করতে পারবে। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1 যে টিপসটা থাকছে সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে পড়াগুলোকে কালেক্ট করা, বা বিভিন্ন ওয়েতে একই জিনিস বারবার পড়া। এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি প্রুভড যে যখন আমরা বিভিন্ন মাধ্যম থেকে পড়াশোনাগুলোকে কালেক্ট করতে থাকি বা বিভিন্ন তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি একই বিষয়ের উপর, তখন আমাদের ব্রেন কিন্তু প্রত্যেকটা সেক্টরেই ভালো করে অ্যান্ড আলটিমেটলি আউটপুটটা ভালো আসে। এখন বিভিন্ন মাধ্যম থেকে কিভাবে তোমরা একই জিনিস পড়বে সেই জিনিসটা একটু বুঝিয়ে বলি। যেমন তোমাকে যদি একটা টপিক দেয় পড়ার জন্য যে বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ, সো ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে তুমি যখন পড়বে তখন বিভিন্ন জায়গা থেকে পড়বে, শুধুমাত্র একটা আর্টিকেল পড়ে বসে থাকবে না। হতে পারে তুমি প্রথমে তোমার টেক্সট বুকে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথাবার্তা যেগুলো আছে সেগুলো বুঝে বুঝে পড়লে, অ্যান্ড সেখানটা থেকে পড়ার পর তুমি যেটা করবে, একটা বাহিরের কোনো রাইটারের যেটা কিনা নন টেক্সচুয়াল একটা বই, সেখান থেকে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে কোনো ধারণা নেওয়ার চেষ্টা করবে। তাছাড়া তোমরা যেটা করতে পারো, এই একটা টপিক সম্পর্কে আমরা গুগল সার্চ করতে পারি, এই টপিকটা সম্পর্কে আমরা ইউটিউবে ভিডিও দেখতে পারি, কিংবা এই টপিকটা সম্পর্কে আমি কোনো আর্টিকেলও পড়তে পারি। অর্থাৎ বিভিন্ন সোর্স থেকে অনেক তথ্য যদি আমি একটা টপিকের উপরই কালেক্ট করতে থাকি, তখন আমার ব্রেন সেই টপিকটার উপর অনেক মাস্টার হতে পারে। আবার আমরা অনেক সময় দেখা যায় যে একটা বইয়ের পেছনে বা একটা চ্যাপ্টারের পেছনে কিংবা একই সাবজেক্টের পেছনে আমরা সারাটা দিন লাগিয়ে দিই, এবং আমরা এভাবে ভাবতে থাকি যে আগে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব বা এই টপিকটা আগে শেষ করব, তারপর দুনিয়ার যা কিছু পড়বো। সো সেটা করতে গিয়ে দেখা যায় যে কোনো একটা টপিকে ডুবে যখন আমরা থাকি, বা যে কোনো একটা সাবজেক্টে বা একটা সাবজেক্টের বইয়ে যখন আমরা পড়তে থাকি, তখন সেই সাবজেক্টের একটা টপিকের সাথে আরেকটা টপিক কানেক্ট করতে গিয়ে আমরা যখন হায়ার টপিকগুলোতে পড়তে যাই, আমাদের মাথাটা জাস্ট পাজলড হয়ে যায় এবং আমাদের অনেক সময় বোরিং লাগে, অ্যান্ড আমাদের ব্রেন কিন্তু একই টাইপের জিনিস মনোটোনাস ফিল করে অ্যান্ড সেটাতে আর নিজেকে ইনভলভ করতে চায় না। এ কারণে আমাদের একই সময়ে বা পুরো একটা দিনে শুধুমাত্র একটাই সাবজেক্ট কিন্তু স্টাডি করা উচিত না। আমাদের উচিত বিভিন্ন টাইপের সাবজেক্ট একদিনে স্টাডি করা। এতে করে আমাদের বিভিন্ন টাইপের সাবজেক্ট যেমন পড়া হবে, আমাদের ব্রেনও কিন্তু বিভিন্ন সেক্টরে চিন্তা করার সুযোগ পাবে। সো ব্রেনেরও একটা বিকাশের জায়গা হবে এবং সেই সাথে সাথে মনোটনিও কাটবে এবং পড়াটাও কিন্তু খুব তাড়াতাড়ি এগোবে। সো তোমাদের টিপস নাম্বার 2 হচ্ছে দিনে একটা সাবজেক্ট না পড়ে কয়েকটা সাবজেক্ট পড়ার চেষ্টা করা। আবার আমাদের অনেকের মধ্যে একটা বদ অভ্যাস রয়েছে, সেটা হলো আমরা ভাবি আমি আজকে যদি এই টপিকটা পড়ি, আজকে এটা একদম ঝালাপালা করে ফেলবো অ্যান্ড আজকে এভাবেই পড়বো যেন এটা আমি সারা জীবনেও না ভুলি। সো এটা করতে গিয়ে আমরা এত বেশি এফোর্ট দেই একটা সাবজেক্টের উপর, অ্যান্ড অনেকখানি সময় ধরে শুধু ওই সাবজেক্টটা বা ওই টপিকটা পড়তে থাকি, এবং একটা সময় আমাদের মনে হয় যে আমরা মনে হয় এটা পেরে গিয়েছি বা এটা সব কিছুই হয়তো আমাদের জানা হয়ে গিয়েছে, যেহেতু আমি এতটা সময় ধরে এটার পেছনে এফোর্ট দিয়েছি। কিন্তু মোটেও ব্যাপারটা এরকম হয় না। আমাদের ব্রেন যেটা করে, আমরা যেটা এফোর্ট দিয়ে পড়লাম, এত এফোর্ট দেওয়ার পরেও যদি আমরা সেটাকে রিভিউ না করি, আমার ব্রেন রিকল যদি না করতে পারে সেই ইনফরমেশনগুলোকে, তাহলে সে পরবর্তীতে তুমি যখন এক্সাম দিতে যাবা তখন সে আর ইনফরমেশনগুলো তোমাকে দিবে না। আলটিমেটলি তুমি এক্সাম হলের আনসারগুলো ভালো করতে পারবে না। তাই তোমাকে যেটা করতে হবে, যে টপিকটা তুমি আজকে পড়লে সেটা তোমার পরের দিন রিভাইজ করতে হবে, অ্যান্ড পরের দিন যখন তুমি সেই টপিকটা সেকেন্ডবারের মতো রিভাইজ করছো, তারপরে একদিন গ্যাপ দিয়ে তুমি সেটা আবার রিভাইজ করবে। এবং সাথে সাথে কিন্তু এমন না যে এই টপিকটাই শুধু পড়বে সারা জীবন ধরে, আশেপাশের যে নতুন নতুন টপিক সেগুলো কিন্তু
পাশাপাশি পড়া চলতে থাকবে। কিন্তু আগে আমরা যা পড়েছি সেটা কয়েকদিন পর পর আমাদের রিভিউ করতে হয়। যেমন তুমি এরকমভাবে ধরতে পারো যে তুমি 15 দিন আগে যে টপিকটা পড়েছো সেই টপিকটা 15 দিন পরে একবার রিভাইজ করা, কিংবা 1 মাস আগে যে টপিকটা পড়ে রেখেছো সেটা 1 মাস পরে একবার রিভাইজ করা। এভাবে যখন বারবার রিভাইজ করবে একটা টাইম গ্যাপ রেখে রেখে তোমার ব্রেন কিন্তু সেই ইনফরমেশনগুলোকে রিকল করার টাইম পাবে। অ্যান্ড সেই ইনফরমেশনগুলো বোঝার সময় তোমার ব্রেন যদি আগে কোনো ভুলও করে থাকে, নতুন করে যখন রিভিউ করবে তখন তোমার ব্রেন কিন্তু চট করে সেই ভুলগুলো শুধরে নিতে পারবে। অ্যান্ড তোমার স্টাডিটা অনেক বেশি ইফেক্টিভ হবে, অনেক বেশি কষ্টকর না হয়ে। অর্থাৎ তোমাদের জন্য টিপস নাম্বার 3 হচ্ছে কয়েকদিন পর পর যে আগের পড়াটা ছিল সেটাকে রিভাইজ করা বা রিভিউ করা। আমরা স্টুডেন্ট লাইফে কিংবা আমাদের জীবনের সব কাজের ক্ষেত্রেই একটা অনেক বড় মাতাব্বরি করে থাকি। অ্যান্ড অনেক মাতাব্বররা এইভাবে আমরা ভেবে থাকি যে আমি সব করতে পারি। বাংলা একটা কথা আছে না যে 10 হাতে কাজ করতে হবে তাহলে সব কাজ খুব তাড়াতাড়ি এগোবে। কিন্তু এইটা কিন্তু স্টুডেন্ট লাইফে আমরা যদি অ্যাপ্লাই করতে যাই তাহলে কিন্তু মহা বিপত্তি ঘটে। কারণ তুমি যখন পড়াশোনা করছো, পড়ার টেবিলে বসে আছো, পাশাপাশি তুমি যদি কোনো স্ন্যাক খাও বা বিস্কিট খাও বা তোমার কোনো ফেভারিট ফ্রুট খাও, এবং এটার পাশাপাশি হয়তো তোমার হাতে টেবিলের নিচে হাতে ফোনে তুমি মেসেঞ্জারও চালাচ্ছ, অনেক রিপ্লাই দিতে হচ্ছে ফ্রেন্ডদেরকে, আবার এদিকে তুমি পড়াশোনা করছো, আবার তোমার হয়তো ইউটিউবে কেউ একজন ভিডিও দিয়েছে সেটা আবার নোটিফিকেশান আসলো, তুমি সেখানেও একটু ঢুমেরে আসলে। সো এরকম টাইপের মাল্টিটাস্কিং যদি তুমি করতে থাকো পড়ার সময় বসে, তোমার পড়াটা ফোকাসড হবে না এবং তুমি যা পড়ছো সেটা মাথার উপর দিয়ে যাবে। তাই তুমি যদি তোমার পড়াটাকে বেশি কষ্টকর মনে না করে একটু জাস্ট এফোর্ট দিতে চাও, কিন্তু সেই সাথে সাথে স্মার্ট ওয়েতে ভালো করতে চাও, তাহলে তোমাকে যেটা করতে হবে মাল্টিটাস্কিংটা বন্ধ করতে হবে। অর্থাৎ একই সময়ে একাধিক কাজ করা যাবে না। তুমি যদি পড়তে বসো তাহলে তোমাকে পড়ার মধ্যেই ফোকাস থাকতে হবে, এবং এর জন্য তোমার যত সব ডিস্ট্রাকশন আছে, যেমন ফোন বা কোনো কিছু নোটিফাই করে যদি তোমাকে, তাহলে সেই জায়গাগুলো থেকে তোমাকে ব্লক করে রাখা উচিত নিজেকে। সো এভাবে তুমি নিজেকে অনেক বেশি ইফিশিয়েন্টলি স্টাডির সাথে ইনভলভ করতে পারো এবং আলটিমেটলি এটার রেজাল্টটা পাবে পরীক্ষাটা দেওয়ার পর। তো তোমাদের জন্য টিপস নাম্বার 4 হচ্ছে স্টপ মাল্টিটাস্কিং। একই সময়ে শুধুমাত্র পড়াশোনাই করা যাবে, অনেকগুলো কাজ একসাথে করা যাবে না যখন তুমি পড়তে বসছো। টিপস নাম্বার 5 হচ্ছে তুমি যা পড়ছো সেটার মনে মনে একটা সামারি তৈরি করা। একটা টপিক যদি পড়ো বা একটা চ্যাপ্টার যদি পড়ো, তুমি টপিকটা বা চ্যাপ্টারটা টোটালি পড়া শেষ করার পর তুমি কি বুঝলে সেটা নিজেকে মনে মনে ওভারঅল একটা ধারণা দিয়ে বলতে পারো। এমন না যে সেটা একদম টু দি পয়েন্ট হতে হবে বা ইনফরমেশনগুলো একদম মাথার মধ্যে অ্যাট ওয়ান্স থাকতে হবে। তুমি বিষয়টা বুঝলে কিনা সেটার একটা সামারি নিজের মনের মধ্যে অ্যাট ওয়ান্স করতে পারো যখন তোমার পড়াটা শেষ হয়ে যাচ্ছে। এটা মনে মনে না বলে তুমি কিন্তু লিখেও ফেলতে পারো। সো তুমি যখন একটা সামারাইজ করে ফেলছো পুরো টপিকটা বা চ্যাপ্টারটা, তখন তোমার ব্রেনের মধ্যে একটা পিকচার জমা থাকছে, যে পিকচারটা তোমার ওই টপিকটাকে রিপ্রেজেন্ট করছে। যখনই সেই টপিক থেকে এক্সামে কোনো প্রশ্ন আসে, তোমার ব্রেনের সেই পিকচারটা কিন্তু তোমার প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করতে অনেক বেশি সাহায্য করে, এবং বারবার যখন তুমি টপিকটাকে আরও পড়তে থাকো এবং চ্যাপ্টারগুলোকে আরও সূক্ষ্মভাবে পড়ো, তখন সেখান থেকে সূক্ষ্ম সূক্ষ্ম আনসার দেওয়াটা কিন্তু তোমার জন্য ইজি হয়। তাই তোমাদের জন্য টিপস নাম্বার 5 হচ্ছে কোনো একটা টপিক বা কোনো একটা চ্যাপ্টার পড়ার পর সেটাকে সামারাইজ করা মনে মনে কিংবা লিখে ফেলা। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে অপরিচিত জিনিসগুলো আমাদের জন্য হুট করে মনে রাখা খুব কষ্টকর। যেমন হঠাৎ করে যদি কেউ একজন তোমার সাথে একদিন পরিচিত হয়, সে অপরিচিত ব্যক্তিটাকে কিন্তু আরেকদিন তুমি দেখতে পেলে হয়তো নাও চিনতে পারো, তোমার জন্য একটু মনে রাখাটা কষ্টকর হবে। বাট তুমি যদি ফ্রিকোয়েন্টলি তাকে দেখতে থাকো একটা সময় কিন্তু তাকে তুমি খুব ভালো করে চিনে যাবে। এখন এখানে আমাদের ব্রেন একটা টেকনিক ফলো করে। আমরা যখন একজন ব্যক্তিকে দেখি প্রথমবারের মতো, আমাদের ব্রেন কিছু প্যাটার্ন খুঁজে বের করার চেষ্টা করে, যে ভ্রুটা কেমন বা মুখটা কেমন, নাকটা কেমন। অনেক সময় তোমরা কিন্তু এটা মনে করো যে এই ব্যক্তিটা দেখতে না ওই ব্যক্তিটার মতো। বা আমিও এরকম অনেক ফ্রেন্ডকে প্রথমবারের মতো মিট করেছি ভার্সিটিতে, যাদেরকে আমার দেখে মনে হয়েছে আমার পূর্ব পরিচিত কোনো মানুষের সাথে তাদের চেহারায় অসম্ভব মিল রয়েছে। এর ফলে যখনই ওই নতুন মানুষটা এর পরের বার আমার সামনে আসছে, তার নামটা মনে রাখা আমার জন্য কিন্তু খুব ইজি, কারণ আমার একজন পরিচিত মানুষের সাথে আমি রিলেট করে তার নামটা সহজে মনে রাখতে পারছি, যদিও বা কিছুক্ষণ আগেই বা মাত্র একদিন আগেই হয়তো তার সাথে আমার দেখা হয়েছে। এখন ব্রেনের এই টেকনিকটা যদি আমরা স্টাডির ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তাহলে জিনিসটা কিন্তু আরও বেশি ইজি হয়ে যায়। তোমাকে কিন্তু অনেক বেশি খাটাখাটনি না করেও তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং খুব তাড়াতাড়ি পড়াশোনা করতে পারবে। সেটা কেমন?
তুমি এমন একটা টপিক নিয়ে হয়তো পড়ছো যেটা বাস্তবের সাথে এমনিতে ধরো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটার কোনো মিল নেই বা এটাকে কোনো কিছুর সাথে কানেক্ট করা সম্ভব না, বাট তুমি যদি জিনিসটাকে একটু ক্লিয়ারলি দেখো বা একটু সিম্পলি অ্যানালাইসিস করার চেষ্টা করবে, দেখবে নিশ্চয়ই তোমার বাস্তবের দৈনন্দিন জীবনের কোনো না কোনো কাহিনীর সাথে এই চ্যাপ্টারের কাহিনীটা মিলে যাচ্ছে বা এই চ্যাপ্টারের এই টপিকটা এই ব্যাপারটার মতো কাজ করছে। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদেরকে বলি যে আমরা অক্সিলারি ভার্বগুলোকে কিভাবে মনে রাখতে পারি, যে অক্সিলারি ভার্বগুলো সেন্টেন্সে কখন আসবে, বিশেষ করে আমি যদি বলি ডু ভার্বটা সেন্টেন্সে কখন আসবে। আমরা জানি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের করতে হয় এবং আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য মেইন ভার্বের সাথে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তখনই আমাদের হেল্পিং হ্যান্ড হিসেবে ডু ভার্ব এসে হাজির হয়। সো এই জিনিসটাকে তুমি এভাবে রিলেট করতে পারো যে আমাদের যখনই কোনো প্রয়োজন পড়ে আমরা পুলিশ স্টেশনে কল দিই। এই জিনিসটাকে কিন্তু তুমি কানেক্ট করতে পারো এভাবে, যখনই আমার কোনো একটা দরকার পড়ে যে জিনিসটা আমি একা করতে পারছি না সোসাইটিতে, তখন যারা পুলিশে কাজ করছে বা ওই রিলেটেড কাজ করছে তাদের হেল্প নিতে হয়। সেম জিনিস যারা হেল্প করে তাদেরই আমরা হেল্প নিই যখন আমাদের কিছু করার থাকে না। এবং গ্রামাটিক্যালি যখন মেইন ভার্ব থাকে এবং আমাদের যখন প্রশ্ন করতে হয়, হেল্প করার কেউ থাকে না, তখন আসে ডু ভার্ব। সো নর্মালি পুলিশের সাথে তুমি ডু ভার্বকে মিলাতে পারো। সো এভাবে কানেক্ট করলে তুমি কখনোই ভুলবে না যে ডু ভার্বটা আসলে কেন আসে বা ডু ভার্বটা কখন আসে। তো এইভাবে যখন তুমি বাস্তবের কোনো একটা বিষয়ের সাথে তোমার পড়ার কোনো একটা বিষয়কে মিলাবে, তোমার ব্রেন কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসগুলো ক্যাচ করতে পারবে এবং যখন তোমার এক্সাম হলে সেগুলো নিয়ে মনে করতে হচ্ছে এবং আনসার করতে হবে, তোমার ব্রেন কিন্তু খুব তাড়াতাড়ি তোমাকে ইনফরমেশনটা দিয়ে দিবে এবং তুমি চট করে আনসার করতে পারবে। অর্থাৎ এই টিপসটা হলো, যখনই তোমরা কোনো টপিক পড়ছো বা চ্যাপ্টার পড়ছো, চেষ্টা করো বাস্তবের কোনো সিচুয়েশন বা বাস্তবের কোনো কাহিনীর সাথে টপিকটার বা চ্যাপ্টারটার সেই কাহিনী বা কাজকর্মগুলোকে কানেক্ট করার। এরপরের যে টিপসটা তোমাদের জন্য থাকছে সেটা হলো নিজেকে অনেক বেশি টেস্ট করা, বা বেশিরভাগ সময় যা পড়লে সেগুলো তুমি পারছো কিনা সেগুলো নিয়ে টেস্ট নেওয়া। এখন এই সেলফ টেস্টটা খুবই জরুরি নিজের প্রোগ্রেসের জন্য, কারণ যখনই তুমি নিজে নিজে একটা চ্যাপ্টার পড়ার পর তুমি নিজেকে প্রশ্ন করবে এবং নিজে নিজে সেই প্রশ্নগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবে, তখন তুমি দেখবে যে এই আনসারটাতে আমি ঠিকঠাক মতো বুঝতে পারছি না, এখানে আমার টপিকটা ক্লিয়ার না, তখন কিন্তু ঠিকই তুমি আবার সেই চ্যাপ্টারটা বা টপিকটাতে ব্যাক যাবে এবং খুব ভালো করে নিজের মাথা খাটিয়ে সেই টপিকটা আরও ভালো করে বোঝার চেষ্টা করবে। সো টেস্ট দেওয়ার ফলে যেমন তোমার ভুলগুলো সংশোধন করা সম্ভব হয়, ঠিক সেভাবে তোমার প্রোগ্রেসটাও কিন্তু নিশ্চিত হয়। তাই টিপস নাম্বার 7 হচ্ছে সারা দিন রাত শুধুমাত্র পড়তে না থেকে নিজের কিছু ছোট ছোট টেস্ট নেওয়ার চেষ্টা করো, যে চ্যাপ্টারটা বা টপিকগুলো তুমি পড়ে ফেলেছো অলরেডি। তুমি যদি নিজে নিজে অনেক পরীক্ষা দাও, এটার আরেকটা বেনিফিট হলো তুমি পরীক্ষার একটা প্রেশার বা প্রশ্নগুলো কেমন হতে পারে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারো, এবং এই কারণে যখন পরীক্ষার হলে সত্যিকার অর্থে একটা কঠিন প্রশ্ন চলে আসে তখন কিন্তু তুমি খুব বেশি বিচলিত হও না, কারণ প্রশ্ন অ্যানালাইসিস করার যে ক্ষমতাটা সেটা তোমার ব্রেনের অলরেডি অভ্যাস আছে। নাম্বার 8-এ যে টিপসটার কথা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা টিপস, এবং এই টিপসটার মধ্যে একটা ছোট্ট বিষয় আছে যেটা আমাদের কাছে ক্লিয়ার না। আমাদের মা বাবারা বা আমাদের প্যারেন্টসরা ছোটবেলা থেকে কিন্তু এটা বলে, আমাদের টিচাররাও বলতেন যে আমরা যেন জোরে জোরে পড়ি, আমরা যখনই কোনো কিছু মুখস্থ করছি বা কোনো কঠিন বিষয় পড়ছি সেটা যেন জোরে জোরে পড়ি। এখন মজার বিষয় হচ্ছে জোরে জোরে পড়ার সময় তোমার কিন্তু অনেক এনার্জি লস হয়, যেহেতু তুমি কথা বলো এবং তোমার শ্বাস প্রশ্বাসের একটা রিদমটাও বেড়ে যায়, তোমার কিন্তু অনেক এনার্জি লস হয়, এবং জোরে জোরে পড়ার সময় তোমার কিন্তু সময়ও বেশি নষ্ট হয়। এই কারণে দেখা যায় যে মানুষ মনে মনে পড়ে সে তাড়াতাড়ি বইটা শেষ করতে পারে বা চ্যাপ্টারটা শেষ করতে পারে, কিন্তু যে জোরে জোরে পড়ছে তার হয়তো অনেকখানি সময় লেগে যাচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে এত সময় চলে যায় কিংবা এই যে এত এনার্জি লস হয়, এত খারাপ সাইড থাকার পরেও কেন সবাই বলে যে জোরে জোরে পড়ো? এটার একটাই কারণ, যখন আমরা জোরে পড়ি কোনো কিছু তখন আমরা শুধুমাত্র যে সেটাকে প্রনাউন্স করি তা না, আমাদের চোখ যেমন সেটাকে দেখতে পায় আমাদের কানও কিন্তু সেটাকে শুনতে পায়। অর্থাৎ আমাদের যে ব্রেইনে ইনফরমেশনটা যাচ্ছে সেটা দুইটা ওয়েতে হয়। মনে মনে যখন আমরা পড়ি তখন কিন্তু আমাদের চোখ দিয়ে শুধুমাত্র ব্রেনে ইনফরমেশন যায়, কিন্তু আমরা যখন জোরে পড়ি তখন আমাদের দুইটা ওয়েতে ব্রেনে ইনফরমেশনটা যায়, এক হচ্ছে চোখ, এক হচ্ছে কান। সো তোমরা বুঝতে পারছো ইফেক্টিভনেসটা কিন্তু বেড়ে যায়। এখন মজার বিষয় হচ্ছে তুমি যদি সারা দিন রাত জোরে জোরে পড়তে থাকো তাহলে তুমি হয়তো সিলেবাসটাই শেষ করতে পারবে না পরীক্ষার আগে। এই কারণে আমরা যেটা করতে পারি,
যে টপিকগুলো বা যে কি পয়েন্টগুলো আমাদের মনে রাখা দরকার এবং যেগুলো বোঝার পর আমাদের অনেক বেশি মেমোরাইজিংয়ের দরকার, সেগুলো আমরা জোরে জোরে পড়তে পারি। অর্থাৎ তুমি কোনো একটা জিনিস ঠিকঠাক মতো বুঝে ফেলার পর সেটাকে মনে রাখার জন্য জোরে জোরে পড়ে পড়ে আত্মস্থ করতে পারো। সো টিপস নাম্বার 8 হচ্ছে, যখন তোমার কোনো কিওয়ার্ড বা কোনো ইম্পর্টেন্ট টপিক পড়া দরকার সেটাকে তুমি জোরে জোরে পড়ো, সো দ্যাট তোমার কানও জিনিসটা শুনতে পায় এবং তোমার চোখও পড়াটা দেখতে পায়। নাম্বার 9 যে টিপসটা দিব সেটা হচ্ছে খুবই উইয়ার্ড লাগতে পারে তোমাদের মধ্যে, বাট আমি বলবো যে এই ভিডিওটা দেখার পর এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে এবং এটার যে রেজাল্টটা বা বেনিফিটটা সেটা নিজেরাই কিন্তু ফিল করতে পারবে। নাম্বার 9 যে টিপসটা থাকবে সেটা হলো নিজের যে ভয়গুলো সেগুলোকে একটা খাতার মধ্যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এভাবে করে লিখে ফেলা। আমাদের অনেক সময় এরকম মনে হয় না যে আমার অনেক পড়া বাকি, সো তুমি খাতার মধ্যে লিখে ফেলতে পারো আমার অনেক পড়া বাকি। নাম্বার 2তে লিখতে পারো যে আমার মনে হচ্ছে আমি ফেল করব, লিখে ফেলতে পারো। নাম্বার 3তে লিখতে পারো মনে হচ্ছে আমি পরীক্ষার হলে গিয়ে সব ভুলে যাব, সেটাও লিখতে পারো। এবং তোমার আরও যদি কোনো ভয় থাকে পরীক্ষা রিলেটেড সেটাও তুমি লিখতে পারো। আবার অনেকের এটা ভয় লাগতে থাকে যে এত পড়েছি পরীক্ষার হলে নিশ্চয়ই সব ভুলে যাব। সো যত টাইপেরই ভয় তোমার থাকুক না কেন, আমার টিপস থাকবে সেগুলোকে একটা খাতায় লিখে ফেলা এবং সেগুলোকে রেড মার্ক করে হাইলাইট করে ফেলা। এখন তোমরা ভাবতে পারো যে আপু এটা করে তোমার সময় নষ্ট হবে, এটা দিয়ে অ্যাকচুয়ালি হবেটা কি? এটা দিয়ে আসলে যেটা হবে, তোমার সাইকোলজির একটা বড়সড় বেনিফিট হবে। আমাদের ব্রেন থেকে যখন আমরা আমাদের ফিয়ারগুলা বা ভয়গুলোকে আমরা কোথাও একটা লিখে ফেলতে পারি, বা আমরা অনেক সময় থাকে না বলি যে শেয়ার করো তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে, ভয়টা কেটে যাবে বা মন খারাপটা দূর হয়ে যাবে। সো আমাদের ব্রেন যখন এক্সপ্রেস করে ফেলতে পারে, আমরা যখন কোনো একটা ফিয়ার বা কোনো একটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি এক্সপ্রেস করতে পারি, হতে পারে সেটা আমরা লিখে রাখছি কোথাও বা কারোর সাথে বলছি, তখন আমাদের স্ট্রেসটা অনেক কমে যায়। তখন তোমার ব্রেনের মধ্যে যে এক্সাম নিয়ে নেগেটিভিটিটা কাজ করতো সেটা আর কাজ করবে না, এবং সেই নেগেটিভিটিটার জন্য তোমার যতটুকু সময় নষ্ট হতো, যতটুকু এনার্জি তোমার নষ্ট হতো, মেন্টাল প্রেশার লাগতো এবং তোমার হয়তো অনেক পড়ার পরেও একটা ভালো আউটপুট আসতো না, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। তুমি যখনই এই ফিয়ারগুলো এভাবে লিখতে থাকবে এবং তোমার মন থেকে টোটাল নেগেটিভিটিগুলো এক্সপ্রেস হয়ে যাবে, তখনই কিন্তু তোমার ব্রেন অনেকটা রিলিফ পাবে এবং সে একদম 100% এফোর্ট দিয়ে পড়াটাকে পড়তে পারবে খুব সহজে। তাই তোমাদেরকে আমি আর্নেস্টলি বলবো যে তোমরা এই লাস্ট টিপসটা অবশ্যই ফলো করবে। আর এই ভিডিওর যে সবগুলো টিপসই তোমাদের সবাইকে ফলো করতে হবে এমনও না, যে কোনো টিপসই তোমরা ফলো করতে পারো। এমনও হতে পারে যে মাত্র 2-3টা টিপস তুমি ফলো করতে পারো যেগুলো তোমার মনে হচ্ছে তোমার লাইফের সাথে রিলেটেবল, বা কিংবা হতে পারে তুমি একটা টিপস নিলে মাত্র এবং সেটাকে অ্যাপ্লাই করা শুরু করলে, বা 1-2 সপ্তাহ পরে আরেকটা টিপস নিলে সেটাকে অ্যাপ্লাই করা শুরু করলে, আস্তে আস্তে সবগুলো টিপস অ্যাপ্লাই করার পর তোমার স্টাডি রুটিনটাকে চেঞ্জ করে ফেললে। সো এই যে স্টাডি প্রসেসটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু তুমি অনেক হার্ডওয়ার্ক না করেও অনেক স্মার্ট ওয়েতে অনেক ভালো আউটপুট পাবে। সো আজকের পর থেকে ট্রাই টু স্টাডি স্মার্ট, নট হার্ড। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।